হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর জিলানুর রহমান, ফেজ বি রেসিডেন্ট, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। সো আপনাদের সাথে আমাদের আজকের ক্লাস বেসড অন বেলি লাভ শর্ট প্র্যাকটিস অন সার্জারি। আজকে আমি আপনাদের সাথে বেলি লাভের প্রথম 7টা চ্যাপ্টার স্টার্টিং ফ্রম মেটাবলিক রেসপন্স টু ইনজুরি আপ টু বেসিক সার্জিক্যাল স্কিল, এই অংশটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। সো ভেরি মাচ ডিফিকাল্ট। বেলি লাভ এটা টোটালি ক্লিনিক্যাল বেসড পোর্শন, ক্লিনিক্যাল বেসড বুকস। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট অনলাইনে এসে আমি আপনার সম্পূর্ণ কনসেপশনটা ক্লিয়ার করে দিতে পারবো। সো আমার মেইন টার্গেটটাই থাকবে যে এই চ্যাপ্টারগুলো থেকে যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, বিভিন্ন রেসিডেন্সি হোক অর মেনলি FCBS পরীক্ষাগুলোতে, অথবা এর বাইরেও, দেশের বাইরেও যেগুলো যেগুলো আপনাকে একদমই না করলেই না, আমি সেগুলো মেনলি হাইলাইটেড করার চেষ্টা করব। আর ইন ফিউচার যখন ইনশাল্লাহ লকডাউন খুলে যাবে, আমরা একাডেমিতে আসব, তখন আমরা সাবসিকুয়েন্টলি আমাদের কনসেপশনগুলো ডেভেলপ করার চেষ্টা করব। সো বিসমিল্লাহ বলে শুরু করি। শুরু করার আগে একটা সাজেশন থাকবে আপনাদের জন্য। চেষ্টা করেন যে বেলি লাভের যে মেন বইটা সেটা যেন আপনার সামনে থাকে আমার ভিডিওটার দেখতে দেখতে, দেন ইট উইল বি লট অফ ইজিয়ার। আপনি আমাকে ফলো করতে পারবেন, না হলে আসলে এই বইটা সবার গ্রিপে না, ইভেন প্রত্যেকটা টপিক হয়তো আমারও গ্রিপে থাকবে না। সো আমাকে আসলে কিন্তু দেখে দেখেই যেতে হবে। সো আপনার জন্য বেটার হবে বইটা সামনে নিয়ে আমি যে টপিকগুলো ডিসকাস করবো সেগুলো থেকে শর্ট করে দাগায় নেওয়া, এবং ইন ফিউচার যেগুলো হাইলাইটেড টপিক বইয়ের পিডিএফে যেগুলো দাগানো, যেগুলো আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের ম্যাট্রিক্স অফিস থেকে, ম্যাট্রিক্স পেজ থেকে আপনি চাইলে কালেক্ট করে নিতে পারবেন। আমরা সেগুলো আপলোড সাবসিকুয়েন্টলি দিয়ে দিব। সো লেটস স্টার্ট with our first chapter, that is metabolic response to injury, and this one is an infinity star chapter. এমন কোনো পরীক্ষা নেই যে যেখান থেকে আসলে মেটাবলিক রেসপন্স থেকে আপনার কোশ্চিন আসবে না। সো গ্রসলি আপনি যদি একটা বেসিক জিনিস চিন্তা করেন যে আপনি বেঁচে আছেন, আপনি বেঁচে থাকার পিছনে মেটাবলিজম মাস্ট। সো যখনই আপনি কোনো ট্রমা হবে, ইনজুরি হবে, ইভেন আপনার একটা ইনফেকশন হবে, ব্যাকটেরিমিয়া, সেপ্টিসিমিয়া, তখনই আপনার এই মেটাবলিক নর্মাল যে প্রসেসটা সেখানে কিন্তু ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়। সো সার্জারি করলে কী কী ডিসঅ্যারেঞ্জমেন্ট হয় এই মেটাবলিক রেসপন্সে, দ্যাট ইজ আওয়ার কনসার্ন। সো এখান থেকে আসলে কী কী টপিক, আপনি যখন বইটা খুলবেন দেখবেন বইটার 3 নম্বর চ্যাপ্টারের পৃষ্ঠায় একটা টপিক লিখে আছে, দ্য গ্রেডেড নেচার অফ দ্য ইনজুরি রেসপন্স। গ্রেডেড নেচার অফ দ্য ইনজুরি রেসপন্স, একটা ইনজুরি হওয়ার পর বডিতে নর্মালি সাবসিকুয়েন্টলি একজন আপনাকে একটা স্ল্যাপ করলো, ধাপ্পড় মারলো, তখন কিন্তু আপনার ওই লোকালাইজড এরিয়াতে বেশ কিছু চেঞ্জেস হবে। সো কী কী গ্রেড, এক এক রকম গ্রেডে এক এক রকম রেসপন্স হবে। সো কী রেসপন্সটা হয় এই জায়গাটা জাস্ট একবার রিডিং দিবেন, অনলি 1 স্টার। বেশি ইম্পর্টেন্ট দেওয়ার এখানে আসলে সেরকম কিছু নাই। যেমন আপনি এখানে 4 বা 5 নাম্বার লাইনের সময় যে দেখবেন যে ফলোইং ইলেকটিভ সার্জারি করার সাথে সাথে পেশেন্টের টেম্পারেচার বাড়বে, হার্ট রেট বাড়বে, রেসপিরেটরি রেট বাড়বে, এনার্জি এক্সপেন্ডিচারগুলো বাড়বে। দিস ইজ দ্য নর্মাল প্রসেস। সো কী কী চেঞ্জেস হয়, এক এক গ্রেড এক এক রকম রেসপন্স। তো আমরা সবটা জানা দরকার নেই, সার্জারি করলে কী কী রেসপন্স আমরা সেই লাইনটাতে হাইলাইটেড করবো। সো গ্রেডেড নেচার অফ ইনজুরি রেসপন্স, দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট টপিক. Okay, so we move on our next and most important topic, and it is the infinity star topic, that is mediators of the metabolic response to injury. Okay, so এই যে একটা সার্জারি হলো, আপনার বডিতে মেটাবলিক চেঞ্জগুলো হচ্ছে, স্বাভাবিকভাবে মেটাবলিক চেঞ্জ বা মেটাবলিজম হইতে গেলে সার্টেন কিছু সাবস্টেন্স দরকার, যেগুলো আমরা অনেক নাম জানি, সাইটোকাইন নামে আমাদের অনেকের কাছেই পরিচিত। সো যখনই মেটাবলিক ডিসঅ্যারেঞ্জমেন্ট হবে তখনও কিন্তু বেশ কিছু কেমিক্যাল মেডিয়েটর আসবে, যেগুলো আপনাকে রেসপন্স করবে মেটাবলিক ইফেক্টগুলোকে চেঞ্জ করতে বা অল্টার করতে। সো এই অংশটা ইনফিনিটি স্টার, এখানে বিভিন্ন টাইপের মেটাবলিক রেসপন্স হয়, কী কী সাবস্টেন্স বা কী কী টপিক আপনাকে পড়তে হবে আমি আপনার সাথে গ্রস আলোচনা করব, আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন। সো মেডিয়েটর, আপনাকে যখন সার্জারি করা হবে, আপনার বডিতে ট্রমা দেওয়া হবে, স্বাভাবিকভাবে আমরা জানি ট্রমার পর একটা ইনফ্লামেটরি চেঞ্জেস হয় হিউম্যান বডিতে। সো সার্জারির পরও বেশ কিছু ইনফ্লামেটরি চেঞ্জেস হবে। সো এই ইনফ্লামেশন ইনিশিয়েট করার জন্য বেশ কিছু সাইটোকাইন্স আপনার বডিতে রেসপন্স হয়। সো সেগুলোকে বলা হয় প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন।
This one is infinity star. Invariably পরীক্ষায় আসে what are the pro-inflammatory cytokine, like interleukin 1, 6, T1 equity factor, এগুলো আপনি দেখে নেবেন, বইয়ে দাগানো থাকবে। ওকে, সো pro-inflammatory cytokine, সো শুধু কি সাইটোকাইনে আপনার মেটাবলিক চেঞ্জেস করে? নট দ্যাট, আমাদের একটা ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল সিস্টেম আছে যেগুলো আমাদের মেটাবলিজমকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার এন্ডোক্রাইন সিস্টেম। সো এই এন্ডোক্রাইন সিস্টেমেও সাথে সাথে বেশ কিছু চেঞ্জেস হয় যেগুলোকে আমরা বলি হরমোনাল চেঞ্জেস। সো চারটা অংশ যেগুলো আপনার এই মেটাবলিক চেঞ্জেসকে, হরমোনাল চেঞ্জেসকে মেনলি রেসপন্স করে। সো কী কী হরমোনগুলো বাড়ে, কী কী হরমোনগুলো কমে, আপনি যখন সাবসিকুয়েন্টলি পেজটা চেঞ্জ করবেন দেখবেন একটা বিশাল সুন্দর একটা ছবি দেয়া আছে। আমি যদি আপনাকে ছবিটা একটু দেখাই, দিস ইজ দ্য ফিগার অ্যান্ড দিস ওয়ান ইজ ইনফিনিটি স্টার। এখান থেকে কোশ্চিন আসবেই। সো কী কী চেঞ্জেস হয় আপনার বডিতে ফলোয়িং সার্জারি অর ট্রমা, কী কী হরমোন বাড়ে, কী কী হরমোন কমে। সো আপনি যদি চারটা, খুবই সহজ, চারটার কিছু পিটফল আমি শুধু আপনার সাথে ডিসকাস করে, আপনি যখন এই অংশটা পড়ছেন দেখবেন যে হরমোনগুলো পড়া খুব ইজি। দেখা যায় ম্যাক্সিমাম হরমোনগুলোই বাড়ে, শুধুমাত্র লাস্টের 3-4টা হরমোন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, টেস্টোস্টেরন অ্যান্ড T3, এই 4টা হরমোন কিন্তু শুধুমাত্র কমে, বাকি সবগুলো বাড়ে। সো মুখস্থ করাটা খুবই ইজি, বাট পরীক্ষায় আপনার যে কয়টা জায়গায় বেশি কনফিউশন হয়, আপনি যখন এই অংশটাও আপনাকে দেখে নিতে হবে। এবং এই জায়গাটায় খেয়াল করেন, দেখেন আপনার ফ্যাট ভাঙতেছে, অ্যাডিপোসাইটে লাইকোলাইসিস হচ্ছে, লিভারে নতুন গ্লুকোজ তৈরি হচ্ছে, হেপাটিক গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। সমস্যা হবে এই 2টা পয়েন্টে। খেয়াল করে দেখেন, আপনার যখন স্কেলেটাল মাসেলের প্রোটিনে যাবে, স্কেলেটাল মাসেল প্রোটিন কিন্তু ডিগ্রেডেড হয়, অ্যান্ড হেপাটিক অ্যাকুট ফেজ প্রোটিন সিনথেসিস হয়। সো হিউম্যান বডিতে লিপিড বাড়তেছে, গ্লুকোজ বাড়তেছে, বাট প্রোটিন কিন্তু একটা জায়গায়, যদি স্কেলেটাল মাসল বলি সেখানে কমে যাচ্ছে, এবং যদি লিভার বলি সেখানে নতুন প্রোটিন সিনথেসিস হচ্ছে। এই 2টা আপনাকে পরীক্ষায় খুবই বেশি কনফিউশনে ফেলে। এবং এই ঘটনাগুলো কেন ঘটে এগুলো বুঝতে গেলে আসলে এক্সপ্লেনেশনগুলো জানা দরকার। এক্সপ্লেনেশনগুলো জানলে বেটার মনে থাকবে। সো আমরা যখন সাবসিকুয়েন্টলি একাডেমিতে ক্লাস করবো চেষ্টা করবো এগুলো জানার, বাট আপনার জন্য দিস ওয়ান ইজ মাস্ট। সো আমরা জানলাম কী কী হরমোন, কী কী প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আমাদের এই মেটাবলিক রেসপন্সগুলো করে, এগুলো আমাদের জন্য মাস্ট। এখন একটা ক্লিন কাট কনসেপশন ডেভেলপ করার চেষ্টা করেন। আচ্ছা, এই যে ইনফ্ল্যামেটরি প্রসেস, এটা কি আপনার বডির জন্য ভালো? এতগুলো ইনফ্ল্যামেটরি চেঞ্জেস হচ্ছে, এতগুলো হরমোন আসতেছে, এতগুলো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আসতেছে, it has an harmful effect on your own body. আপনার বডি একটা ট্রমা হচ্ছে, ইনফ্লামেশন কন্টিনিউয়াস চলতেই থাকবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে সাইটোকাইনগুলো দিয়ে আপনি একসময় মারা যাবেন, সাইটোকাইন হ্রাস হয়ে যাবে আপনার বডিতে। সো হিউম্যান বডি অনেকটা ব্যালেন্স নিয়মে চলে। এই যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, এগুলো যাতে খুব বেশি বেড়ে না যায়, আপনার ইনফ্লামেশন যেন খুব বেশি না হতে পারে, সাবসিকুয়েন্টলি এগুলোর এগেনস্টে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনও আমাদের হিউম্যান বডি সিক্রেট করে। সো হোয়াট আর দোজ anti-inflammatory cytokine like interleukin 4, 5, 9, 13, transforming growth factor, beta. সো এগুলোকে বলা হয় কাউন্টার ইনফ্ল্যামেটরি। সো এই জায়গা থেকে 2টা জিনিস আপনার জন্য মাস্ট, হোয়াট আর দ্য প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, হোয়াট আর দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, অ্যান্ড হোয়াট আর দ্য হরমোনস রেসপন্সিবল ফর দ্য এন্ডোক্রাইন চেঞ্জেস অ্যান্ড দ্য বিগ ফিগার। এই অংশটা, এই চ্যাপ্টারের প্রাণ, এই অংশটা আপনাকে ইন ডিটেলস পড়ে নিতে হবে। 3টা জিনিস আমি ফোকাস রাখতে বললাম, এই 3টা সহ আপনার জন্য মাস্ট। ওকে, সো উই মুভ অন দ্য নেক্সট টপিক। আপনি যখন সাবসিকুয়েন্টলি যাবেন দেখবেন যে আরেকটা টপিক আছে, যে টাইম রেসপন্স টু মেটাবলিক স্ট্রেস। লাইক আপনার অপারেশন হলো, আজকে আপনার বডি যেমন রেসপন্স করবে, 7 দিন পর কিন্তু আপনার বডি সেম রেসপন্স করবে না। আজকে আপনার অপারেশন হচ্ছে, আপনার বডির নিড বেশি থাকবে, আপনার বডিতে ক্যাটাবলিজম বেশি হবে। আর 7 থেকে 10 দিন পর আমি যখন চলে যাব, তখন বডি কিন্তু রিকভারি ফেজে চলে আসবে, আপনার তখন অ্যানাবলিজম বেশি হবে। সো এটাকে বলা হয় টাইম রেসপন্স। সো টাইম রেসপন্স টু মেটাবলিক স্ট্রেস অর এনি টাইপ অফ সার্জারি। এটার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা একটা মডেল দাঁড় করিয়েছেন। বিজ্ঞানীর এই মডেলটাকে বলা হয় ইফ ফেজ অ্যান্ড ফ্লো ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। সো কোন ফেজে আসলে কী ঘটনাটা ঘটে, লাইক ইফ ফেজ যদি ইনিশিয়াল বলি, বা ইনিশিয়াল 3 দিন পর্যন্ত চলতে পারে, সেখানে ইউজুয়ালি ক্যাটাবলিজম হয়। আমরা যখন
ফ্লো ফেজ চলে যাব আর রিকভারি ফেজে চলে যাব, তখন অ্যানাবলিজম হয়। সো এখানে একটা মডেল দেওয়া আছে ছবি, এবং জাস্ট আপনাকে জানতে হবে ইফ ফেজ অ্যান্ড ফ্লো ফেজ কোন ফেজে কী ঘটনাটা ঘটে। নট সো ইম্পর্টেন্ট, পরীক্ষা যে খুব বেশি ফ্রিকোয়েন্টলি আসে, নট দ্যাট, জাস্ট ফর নলেজ একবার রিডিং দিয়ে রাখবেন, 1 স্টার দিলেই চলবে। সো আপনি যখন বইটা আগাতে থাকবেন, পরের টপিক যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে alteration of hepatic protein metabolism. So this one is very important, I think. এটা ইনফিনিটি স্টার পাওয়ার মতো। সো জিনিসটা আসলে কি? সো নর্মালি আপনার লিভার কি কাজ করে, একটা ট্রমা হওয়ার পর লিভার কি কাজ করবে, এই সিম্পল জিনিসটা এখানে বলা আছে যে অল্টারেশন অফ হেপাটিক প্রোটিন সিনথেসিস। সো নর্মালি আমাদের লিভার হিউম্যান বডিতে বেঁচে থাকার জন্য হিউজ অ্যামাউন্টে প্রোটিন তৈরি করে। আমরা জানি যে আমাদের হিউম্যান বডির প্রায় 90% প্রোটিনই কিন্তু আমাদের লিভার থেকে আসে, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য প্রোটিন ইজ নোন অ্যাজ দ্য অ্যালবুমিন। অ্যালবুমিনই ম্যাক্সিমাম আসে, এর বাইরে আসতে পারে গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। সো যখন আপনি একটা ট্রমার ভিতরে যাবেন আর আপনার বডিতে সার্জারি করা হবে, তখন নতুন এক ধরনের প্রোটিন লিভার থেকে তৈরি হতে হয়, যেগুলোকে বলা হয় অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাকিউট ফেজ প্রোটিন, যেমন আমাদের খুব পরিচিত একটা অ্যাকিউট ফেজ প্রোটিন হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সো এখন আপনি খেয়াল করেন, লিভার নর্মালি তৈরি করছিল অ্যালবুমিন, এখন হঠাৎ করে ট্রমার পর তাকে তৈরি করতে বলা হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফিব্রিনোজেন। স্বাভাবিকভাবেই সে যেগুলো নর্মালি তৈরি করতো সেগুলোকে কিন্তু তখন সে অটোমেটিক কমাই দিবে। তার মানে বোঝাই যাচ্ছে তার নর্মাল ফাংশনগুলোকে অল্টার্ড হয়ে যাবে। সো দিস ইজ নোন অ্যাজ পজিটিভ রিঅ্যাক্টেন্ট অ্যান্ড নেগেটিভ রিঅ্যাক্টেন্ট। সো পজিটিভ জিনিসটা কি, কোনটা কনসেন্ট্রেশনটা আমরা বাড়াই দিলাম, লাইক সিআরপি অর ফিব্রিনোজেন অর আদার অ্যাকিউট ফেজ প্রোটিন, তাহলে এগুলো যখন ট্রমা হচ্ছে সেক্ষেত্রে পজিটিভ রিঅ্যাক্টেন্ট। আর নেগেটিভ রিঅ্যাক্টেন্ট কি, যেগুলো নর্মালি তৈরি করতাম সেগুলোকে আমি কমাই দিচ্ছি, লাইক অ্যালবুমিন। সো দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। ইন কেস অফ ট্রমা লিভারে কি অল্টারেশন হয়, হোয়াট ইজ দ্য পজিটিভ রিঅ্যাক্টেন্ট, হোয়াট ইজ দ্য নেগেটিভ রিঅ্যাক্টেন্ট, এই অংশটা আপনার জন্য মাস্ট। এটাও পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে, আপনি 3-4টা স্টার দিয়ে রাখতে পারেন। নেক্সট আপনি যখন মুভ করবেন এই চ্যাপ্টারে, তখন দেখবেন একটা ছোট্ট টপিক লেখা আছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, 2টা স্টার দিয়ে রাখতে পারেন। জাস্ট একটু গ্রসভাবে জানলেই চলবে যে হোয়াট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্ট, আসলে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে যখন আপনি আপনার সার্জারি করা হবে, একটা পেশেন্টের ডায়াবেটিস নাই, কিছু নেই, হঠাৎ করে দেখবেন তার গ্লুকোজ বডিতে বেড়ে যাচ্ছে, ইট ইজ কোয়াইট নর্মাল। আপনার বডি মেটাবলিক রেসপন্সের জন্য, ট্রমার জন্য আপনার বডিতে গ্লুকোজ লেভেল অটোমেটিক বাড়ায় দিবে, এবং সেই সাথে সাথে পেরিফেরাল যেগুলো রিসিপ্টর থাকে ইনসুলিন কাজ করার, সেগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। সো দেখা যাবে যে পেশেন্টের ডায়াবেটিস নাই, তার ডায়াবেটিস ডেভেলপ করছে, অথবা যে ডায়াবেটিক পেশেন্ট তাকে আপনি ইনসুলিন দিচ্ছেন বাট কাজ করছে না, ইনসুলিন দেওয়ার পরও ডিসপাইট অফ গিভিং হাইয়েস্ট ডোজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল ইজ কন্টিনিউয়াসলি রেজড। So this is known as insulin resistant. So usually major surgery, যেগুলো prolonged surgery, আপনি 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে অপারেশন করেন, সেগুলো ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি ঘটে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে পেশেন্টের। সো এই ইনসুলিন রেজিস্ট্যান্স সম্বন্ধে আপনাকে জাস্ট একটু ক্রস আইডিয়া রাখতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট জিনিসটা কি, এটা কতক্ষণ থাকে, কয়দিন থাকে। প্রায় দেখা গেছে যে 14 দিন পর্যন্ত ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে পারে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে কি আপনি পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তেই দিবেন, তা আপনি কোনো মেজার দিবেন না। সো এই ক্ষেত্রে মেজার নেওয়া যায়, এই ক্ষেত্রে মেজারের আসলে অপশন নেই, একটাই ট্রিটমেন্ট, যতই রেজিস্ট্যান্ট হোক আপনাকে ইনসুলিনটা দিয়েই আপনাকে ট্রাই করতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য। সো নট সো ইম্পর্টেন্ট, জাস্ট একবার 2টা স্টার দিয়ে একবার রিডিং দিয়ে রাখবেন, দ্যাটস ইট। ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি ডিপে যাওয়ার দরকার নাই। অ্যান্ড এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমি যদি বলি, দেখবেন আপনি একটা বক্স লেখা আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঠিক পর, যে অ্যাভয়েডেবল ফ্যাক্টর দ্যাট কম্পাউন্ড রেসপন্স টু ইনজুরি। আপনি একটা অপারেশন করলেন, সাকসেস রেট খুব ভালো, বা সেম অপারেশন আরেকজন করলো, দেখা যাচ্ছে সাকসেস রেট খুব খারাপ। তো স্বাভাবিকভাবে সার্টেন কিছু ফ্যাক্টর থাকে যেগুলোর এই সার্জিক্যাল আউটকামটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। সো কী কী অ্যাভয়েডেবল ফ্যাক্টর, লাইক কন্টিনিউয়াস হেমোরেজ, আপনি অপারেশন করছেন, একজন রক্ত দিয়ে বন্যায় ভাসায় ফেলতেছে, সেম অপারেশন আরেকজন সার্জন করতেছে উইদাউট এনি ব্লিডিং, ব্লাড লস। তো স্বাভাবিকভাবে যার ব্লাড লস হচ্ছে না, পেশেন্টের আউটকাম কিন্তু অনেক ভালো হবে। অথবা একটা আপনি প্রলংড সার্জারি করছেন,
পেশেন্টের টেম্পারেচার, বডি টেম্পারেচার আপনি মেনটেন করছেন না, যে অপারেশন থিয়েটার আইডিয়াল টেম্পারেচার দ্যাট ইজ অ্যারাউন্ড 24, আপনি 18 করে রাখছেন, স্বাভাবিকভাবেই প্রলং সার্জারির পর ওই পেশেন্টের কিন্তু হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, এবং আলটিমেটলি পেশেন্টের আউটকামও খারাপ হতে পারে। খুব সিম্পল একটা জিনিস, জাস্ট এসিড টেম্পারেচার, এটা আপনার পেশেন্টের আউটকামটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সো এরকম 6টা অ্যাভয়েডেবল ফ্যাক্টরের কথা বেলি লাভে বলা আছে, যেগুলো আপনার সার্জিক্যাল আউটকামটাকে, মেটাবলিক রেসপন্সটাকে নিয়ন্ত্রণ করে। সো আপনি একটা বক্স দেখবেন সামারি 1.10-এ, দ্য অ্যাভয়েডেবল ফ্যাক্টর দ্যাট কম্পাউন্ড দ্য রেসপন্স টু ইঞ্জুরি, কন্টিনিউয়াস হেমোরেজ, হাইপোথার্মিয়া, টিস্যু ইডিমিয়া, আন্ডার পারফিউশন, ইমোবিলিটি অ্যান্ড স্টারভেশন। দিস ইজ ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3টা বা 4টা স্টার দিয়ে রাখবো, এটা ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে। সো মোটামুটি মেটাবলিক রেসপন্স খুবই টাফ চ্যাপ্টার, আপনার কনসেপশন ডেভেলপ করতে গেলে আসলে অনেক সময় লাগবে। সো আমি জাস্ট একটু যদি সাম আপ করি, আমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি 6টা জিনিস হাইলাইটেড করব, একটু খেয়াল করেন 6টা। নাম্বার 1, আমরা প্রথম টপিকটা পড়ছি দ্য গ্রেডেড নেচার অফ ইনজুরি রেসপন্স। গ্রেডেড নেচার, একটা সার্জারি করার পর আপনার বডিতে কি কি চেঞ্জেস হয়, কোন গ্রেডে কেমন চেঞ্জ হবে, মাইনর সার্জারি করলে কেমন হবে, মেজর সার্জারি করলে কেমন, নটস ইম্পর্টেন্ট 1 নম্বর টপিক আমাদের। 2 নম্বর টপিক আমরা পড়েছি যে মেটাবলিক রেসপন্স এর মেডিয়েটরগুলো, দ্যাট ওয়ান ইজ ইনফিনিটি স্টার। বইয়ের এই অংশটা, এই প্যারাটা আপনাকে একদম ডিটেলস কনসেপশন থাকতে হবে, ডিটেলস জানতে হবে, এখান থেকে ইনভ্যারিয়েবলি বিভিন্ন পরীক্ষায় কোশ্চিন আসবে, আপনি এটা একদমই মিস করতে পারবেন না। আমরা 3 নম্বর টপিকটা পড়েছি যে টাইম রেসপন্স টু মেটাবলিক স্ট্রেস, ইফ ফেজ, ফ্লো ফেজ, ইফ ফেজে কী ঘটনা ঘটে, ফ্লো ফেজে কী ঘটনা ঘটে, নটস ইম্পর্টেন্ট, 1টা 2টা স্টার দিয়ে পড়ে রাখলেই চলবে। নেক্সট 4 নম্বর টপিক, এইটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অল্টারেশন অফ হেপাটিক অ্যাকিউট ফেজ প্রোটিন। সো অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি হচ্ছে বেশি, যেগুলোকে আমরা পজিটিভ রিয়াক্টেন্ট বলছি, এবং নেগেটিভ রিয়াক্টেন্ট হচ্ছে যেগুলো লিভার নর্মালি তৈরি করে, দ্যাট ইজ অ্যালবুমিন। সো দিস ওয়ান ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এখানে আপনি 3-4টা স্টার দিয়ে রাখবেন। 5 নম্বর টপিক আমরা পড়েছি ইনসুলিন রিডিং উইথ টুইস্টার, অ্যান্ড লাস্ট টপিক বারবার প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ পরীক্ষায় মোটামুটি এর ভিতরেই হয়ে যাবে। ওকে, সো উই মুভ অন দ্য নেক্সট চ্যাপ্টার অ্যান্ড মোস্ট ডিভাস্টেটিং চ্যাপ্টার আই থিঙ্ক, খুবই বড়, খুবই কমপ্লিকেটেড, এবং এখান থেকে যদি কোশ্চিন না হয়, মানে পরীক্ষা না দেওয়ারই দরকার নাই, পরীক্ষা খাতা ফেরত দিয়ে চলে আসবে না, অনেকটা জিনিসটা এরকম, কোশ্চিন আসবেই, এখান থেকে মিস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো দ্য সেকেন্ড চ্যাপ্টার ইজ শক অ্যান্ড হেমোরেজ। দিস চ্যাপ্টার ইটসেলফ ইজ ইনফিনিটি স্টার, আসবে, আপনি যে এন্ট্রেন্স এক্সাম পরীক্ষা দেন, দেশে দেন বিদেশে দেন, শখের কোনো বিকল্প নয়। সো আমি এক্সাম ওরিয়েন্টেড, আমি আপনাকে আসলে এত শর্ট টাইমে শখ বা তার ডেফিনেশন বা ডিটেলস আমি বুঝাতেও পারবো না, সো আমি আপনাকে টপিকগুলো সাবসিকুয়েন্টলি বলে দেবো যে কী কী পড়তে। তো এই চ্যাপ্টারটায় টোটাল 10টা টপিক আছে, 10টা টপিক আমাদের পড়তে হবে। আমি প্রথমেই বলে রাখলাম 10টা টপিক, ক্লাস চ্যাপ্টার শেষে আমরা কিন্তু আবার সাম আপ করবো এই চ্যাপ্টারের 10টা টপিক। ওকে, সো একদম ফার্স্টে আপনি দেখবেন যে শকের প্যাথোফিজিওলজি বলা আছে। শকের 5টা প্যাথোফিজিওলজি, মাইক্রোভাস্কুলার, রেনাল, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, প্রত্যেকটা সিস্টেমে শকের বেশ কিছু কিছু চেঞ্জেস হয়। সো এইটা এফসিপিএসে মাঝে মাঝে সিঙ্গেল বেসড, মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে, খুবই বিরক্তিকর। সো সাবসিকুয়েন্টলি যখন আমাদের ক্লাস প্রোগ্রাম শুরু হবে শীটের ভিতরে আমি একটা ফ্লো চার্ট করে দেওয়ার চেষ্টা করব, দেন দ্যাট উইল বি নট প্যালাটেবল, দেন দিস পোর্শন, এটা দেখলেই রিডিং দিতে খুব একটা ইচ্ছা করে না এবং বুঝতেও বেশ টাফ। তারপর এটা আপনাকে পড়ে নিতে হবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চিন আসে, আপনি 3-4টা স্টার দিয়ে রাখেন পরীক্ষার জন্য পড়া, আর প্যাথোফিজিওলজির ফ্লো চার্টটা আমি চেষ্টা করবো আপনাকে দিয়ে দেওয়ার জন্য। সো ফার্স্ট টপিক ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য শক। সো নেক্সট আমরা যদি চাই, আপনি প্যাথোফিজিওলজি শেষ করার পরপরই এই জায়গায় একটা টপিক দেখবেন ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, এটাকে আপনি 2 থেকে 3টা স্টার দিয়ে রাখেন, ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। সো এটার একটা গ্রস যদি আমি আপনার সাথে একটু ডিসকাস করি, লাইক আপনার একটা বডির একটা অর্গানে ইসকেমিয়া হলো, ইসকেমিয়া মানে ল্যাক অফ ব্লাড সাপ্লাই, স্বাভাবিকভাবেই সেই জায়গাটায় ইনজুরি হচ্ছে, সেই জায়গার যেগুলো টিস্যু আছে, যেগুলো সেল আছে, সেখানে ইনজুরি শুরু হয়ে যাবে। সো কী ঘটনাটা ঘটবে এখন খেয়াল করেন, একটু আগে আমরা মেটাবলিক রেসপন্সে পড়ে আসলাম, যখনই কোনো টিস্যু আপনার বডি ইনজুরিতে যায়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু কিছু কেমিক্যাল মিডিয়েটর, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এসে কিন্তু জমা হয়। এবং আমি তখন একটা কথা বলার চেষ্টা করেছি যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেমন আপনার জন্য মাস্ট নিডেড, এক্সেসিভ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কিন্তু আপনার জন্য অনেক অনেক ক্ষতিকর। ওকে, সো কী ঘটনাটা ঘটতে পারে,
লাইক আপনার এই হাতের এই জায়গাটায় কোনো একটা কারণে প্রেশার ইফেক্টের কারণে দেখা যাচ্ছে ইস্কিমিয়া ডেভেলপ করলো এই ডিস্টাল পোর্শনটায়। ওকে, সো স্বাভাবিকভাবে এই পোর্শনটায় কিছুক্ষণ পর অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, লটস অফ কেমিক্যাল মেডিয়েটর অটোমেটিক জমা হবে। সো যখন আমি ট্রিটমেন্ট করব, এই প্রেশারটা উইথড্র করব, পেশেন্টটাকে আমি সাডেন ফ্লুইড দিয়ে দিব, তখন এই ফ্লুইডগুলো চ্যানেল হয়ে আমার এই জায়গাটাতে আসবে এবং সবগুলো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আর আদার সাইটোকাইনকে গোটা সিস্টেমে নিয়ে চলে যাবে। এই যে আমি পারফিউশন করলাম এবং ওই ইস্কেমিক কন্টেন্টগুলোকে গোটা বডিতে ছড়াই দিলাম, দিস ইজ নোন অ্যাজ ইস্কেমিক রিপারফিউশন ইনজুরি। ইস্কেমিয়ার কারণে একটা জায়গায় মেটাবোলাইটস জমা হলো এবং পারফিউশন দিয়ে আমি সেটা গোটা বডিকে ছড়াই দিয়ে পেশেন্টের আলটিমেটলি ক্ষতিই করলাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইস্কেমিক রিপারফিউশন ইনজুরি। তাহলে আমরা কি এটাকে পুরোভাবে অল্টার করতে পারি না? আমাদের ট্রিটমেন্ট অপশন কী হবে? আপনার কোশ্চেন মাথায় আসতেই পারে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা জায়গায় আপনার এখানে একটা প্রলং কম্প্রেশন, এখানে কিন্তু প্রলং কম্প্রেশন আমি দিচ্ছি, এখানে কিন্তু আলটিমেটলি মেটাবোলাইজ সাইটোকাইন এগুলো জমা হবেই। সো যখনই আপনি এইটাকে তুলে ফেলবেন, এটা কিন্তু অটোমেটিক আপনার সার্কুলেশনে চলে আসবে। সো এটা আসলে সেইভাবে কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না। একটাই ট্রিটমেন্ট, আপনাকে প্রলংড ইস্কেমিয়াকে অ্যাভয়েড করতে হবে। একটা জায়গায় প্রলংড ইস্কেমিয়া আপনি কখনোই চাইবেন না। এবং ইস্কেমিয়া নিয়ে, প্রলংড ইস্কেমিয়া নিয়ে যদি আপনার কাছে কোনো পেশেন্ট আসে, পারফিউশন করার আগে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে এবং এই কনসেপশনটা থাকতে হবে, ইস্কেমিক রিপারফিউশন ইনজুরি। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় হয়। সো এখানে আপনি 2-3টা স্টার দিয়ে রাখেন। সো আমরা শক চ্যাপ্টার পড়ছিলাম, আমরা 2টা টপিক পড়লাম, একটা প্যাথোফিজিওলজি, নেক্সট ওয়ান ইজ দ্য ইস্কেমিক রিপারফিউশন ইনজুরি। নেক্সট উই মুভ অন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য শক। ভেরি সিম্পল জিনিস। এখানে একটা ফ্যালাসি হয় মাঝে মাঝে আপনাদের ভিতর, যে বিভিন্ন রকমভাবে শককে ক্লাসিফাই করা হয়। আপনি রবিনসে যাবেন একরকম, বেরি ল্যাবে একরকম, ইভেন বেরি ল্যাবে আপনি প্রিভিয়াস এডিশনে আসলে আরেক রকম। সো আপনার জন্য আউটলাইনটা হলো, বেরি ল্যাব 27-এ যেভাবে ক্লাসিফাই করা আছে, ডিস্ট্রিবিউটিভ শক যেভাবে বলা আছে, অ্যানাফাইলেকটিক শককে ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে দেওয়া আছে। সো ঠিক আপনাকে এইভাবেই পড়তে হবে। আপনি অন্য কোনো বইয়ের রেফারেন্স পরীক্ষায় দিতে পারবেন না। ইউজুয়ালি যদি আপনি সার্জারি রিলেটেড কোনো পরীক্ষায় যেতে চান, এইখানে যে এক্সাম্পল, যে ক্লাসিফিকেশন, যে ক্যাটাগরাইজ করা আছে, দিস ইজ মাস্ট। এর বাইরে আপনার যাওয়ার কোনোই অপশন নেই। অন্য কোনো বইয়ের সাথে কম্পেয়ার করারও কোনো দরকার নেই। সো ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পল, সিম্পল জিনিস, এগুলো আপনি দেখে নিতে পারবেন। আমার মনে হয় না যে এগুলো জায়গা আসলে টাইম ওয়েস্ট করার মতো। নেক্সট উই মুভ অন এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এফসিপিএস এর অনেকটা সিঙ্গেল বেস্ট হয়। এই জায়গাটাতে আপনার কনসেপশন থাকতে হবে। কিছু পিটফল হয়ে যায়, এটা আপনার কি, আমি জাস্ট পিটফলগুলো ধরাই দিব। খুব সিম্পল একটা জিনিস টপিক, দ্যাট ইজ কম্পেনসেটেড শক। আমাদের 4 নাম্বার টপিকটা কম্পেনসেটেড শক। সো কম্পেনসেটেড শক, আমি যদি আপনাকে বলি, আপনার ফার্স্ট ইমপ্রেশন, কম্পেনসেটেড শকে ফার্স্ট ইমপ্রেশন আসবে যে বডি যেখানে আপনার কম্পেনসেশন করে ফেলতেছে। তাহলে পরীক্ষা কী কী কোশ্চেন আসতে পারে খেয়াল করেন, যে কতটুকু পর্যন্ত আপনার বডি কম্পেনসেট করবে। একটা পেশেন্টের অনগোয়িং ব্লিডিং হচ্ছে, পেশেন্ট শকে চলে যাচ্ছে, বডি কতটুকু পর্যন্ত সেটাকে কম্পেনসেট করতে পারে। সো এটা একটা প্যারামিটার আছে, ইট ইজ অ্যাবাউট 15% ব্লাড লস হলেও বডি কিন্তু সেটাকে কম্পেনসেট করতে পারে। নেক্সট যেটা খুব বেশি আপনাকে পেইন দিবে, আপনাকে একটা যদি সিম্পল কোশ্চেন করা আছে, একটা পেশেন্ট মেনে নিলাম কম্পেনসেটেড স্টেট, তার 8-10% ব্লাড লস হয়েছে, বডি কম্পেনসেট করতেছে, খুব ভালো কথা। এই পেশেন্ট কি মারা যাবে? সিম্পল জিনিস, আপনার ফার্স্ট ইমপ্রেশন আসবে কম্পেনসেটেড শকের পেশেন্ট কেন মারা যাবে, বডি তো কম্পেনসেট করতেই পারতেছে। বাট এই জায়গাটাই ট্রিকি। একটা কম্পেনসেটেড শককে আপনি যদি প্রলংড করতে দেন, আপনি যদি রিসাসিটেশন না করেন, পেশেন্টকে অপটিমাইজ না করেন, এই কম্পেনসেটেড স্টেট একটা টাইমে ইরিভার্সিবল শকে চলে যাবে। সো বেরি ল্যাবের আপনি যখন কম্পেনসেটেড শকটা পড়তে যাবেন, আপনি একটা পোর্শন দেখবেন নিচের দিকে লেখা আছে যে কম্পেনসেটেড শক ইফ প্রলং ইট মে লিডস টু ইসকেমিক রিপারফিউশন ইনজুরি, ইট মে আলটিমেটলি কজ ডেথ অফ দ্য পেশেন্ট। সো এই জায়গাটা খুবই ট্রিকি, যে কম্পেনসেটেড শকেও একটা পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মাঝে মাঝে এরকম টাইপের লাইন আসলে আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে অ্যান্সার করা, যদি না আপনি আগে থেকে প্রিপেয়ার থাকেন। অ্যান্ড কম্পেনসেটেড শকে বেশ কিছু চেঞ্জেস হয়, আমরা জানি ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেট বাড়বে, রেসপিরেটরি রেট কমবে। এগুলো সিম্পল জিনিস, এগুলো আমার মনে হয় না যে আপনারা আটকাবে। সো কম্পেনসেটেড শক ট্রিক্সটা বা ঝামেলার জায়গাটা আমি ডিসকাস করার চেষ্টা করলাম, আপনি একটু দেখে নেবেন। নেক্সট আমি যদি মুভ করি একটা টপিক, এরপর দেখবেন যে লেখা আছে মাল্টিপল অর্গান ফেলিওর। এর মাঝখানে বেশ কিছু টপিক আছে, পিটফলগুলো আছে শকের, এগুলো ইউজুয়ালি পরীক্ষা রিলেটেড না, জাস্ট ফর
নলেজ। সো আমি এগুলো জায়গা জাস্ট স্কিপ করে যাচ্ছি। সো এরপর একটা জিনিস লিখে আছে যেমন মাল্টিপল অর্গান ফেলিওর। সিম্পল জাস্ট একটা দুটো লাইন জানলেই হবে যে মাল্টিপল অর্গান ফেলিওর কখন আপনি মাল্টিপল বলবেন, কয়টা অর্গান ফেল করলে তাকে মাল্টিপল বলা হয়। এটাকে বলা হয় 2 or more অর্গান ফেলিওর লিডস ক্যান লেবেলড অ্যাজ মাল্টিপল অর্গান ফেলিওর। সো জাস্ট 2 and more এটুকু জানলেই চলবে। অ্যান্ড ঠিক তার পাশে একটা টপিক দেখবেন, এটা আমাদের লিস্টের 6 নম্বর টপিক, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ ইনফিনিটি স্টার। এখান থেকে কোশ্চিন আসে, ইনভ্যারিয়েবলি আসে এবং আমাদের খুবই খুবই কনফিউজ করে ফেলে। দ্যাট ইজ ফ্লুইড থেরাপি। ফ্লুইড থেরাপি, একটা পেশেন্ট শকে আসছে, আপনার ফার্স্ট ট্রিটমেন্টই হবে ফ্লুইড। সো বেশ কিছু কোশ্চিন আসে, মাঝে মাঝে একটা কোশ্চিন চলে আসে, হোয়াট ইজ দ্য আইডিয়াল ফ্লুইড ফর এ শক পেশেন্ট। বিভিন্ন টাইপের ফ্লুইডের এক্সাম্পল আপনার পরীক্ষায় দিয়ে দেওয়া হয়। সো হোয়াট ইজ দ্য আইডিয়াল, আসলে বইপত্রের ভাষা হিসাবে আইডিয়াল ফ্লুইড ইজ ব্লাড। ব্লাডের বাইরে কোনো আইডিয়াল ফ্লুইড হবে না। কারণ এখন সাপোজ পরীক্ষায় আপনার ব্লাড নাই, দেন আপনি কি করবেন? দেন দেখবেন অনেকগুলো ফ্লুইডের লিস্ট দেওয়া আছে। সো এইগুলো ফ্লুইড থেকে আপনাকে আইসোটনিক ফ্লুইড আর ভলিউম এক্সপান্ডার ফ্লুইডকে চুজ করতে হবে। নেভার উই গো ফর হাইপোটনিক ফ্লুইড। হাইপোটনিক ফ্লুইডে কখনোই যাওয়া উচিত না। হাইপোটনিক ফ্লুইড আর নট রিকমেন্ডেড এক্সেপ্ট সার্টেন কন্ডিশন। ওকে, সো 1 নম্বর অপশন থাকবে ব্লাড। ব্লাড যদি না থাকে দেন আমরা যাব আইসোটনিক ফ্লুইড আর ভলিউম এক্সপান্ডারে। এখন মাঝে মাঝে এরকম কিছু কোশ্চিন আসবে যে আচ্ছা ফ্লুইড তো বিভিন্ন ধরনের হতে পারে, কলয়েড, ক্রিস্টালয়েড। যদি আমি একটা শক পেশেন্ট আসে, কোন টাইপের ফ্লুইড আমি প্রিফার করবো, কলয়েড নাকি ক্রিস্টালয়েড? সো এক্ষেত্রে ভেরি লাইভের ক্লিন কাট মেসেজ দেওয়া আছে যে কলয়েড ইউজ করেন, ক্রিস্টালয়েড ইউজ করেন। এগুলোর আসলে শকের ক্ষেত্রে খুব একটা বেশি ডিফার রোল নাই, দুজনই মোটামুটি সেম রোল প্লে করে। সো উই ক্যান ইউজ এনি ওয়ান, আইদার কলয়েড অর ক্রিস্টালয়েড। সো এই ফ্লুইড থেরাপিটা আপনার জন্য মাস্ট। এবং এই ফ্লুইড থেরাপি আরেকটা ফ্যালাসি হয়, পরীক্ষায় কোশ্চিন আসে এবং আমরা এটা খুব ইনভ্যারিয়েবলি ভুল করি যে আপনাকে একটা সিম্পলভাবে একটা কোশ্চিন করি যে একটা পেশেন্ট আসলে শকে, আপনি কিভাবে ফ্লুইড দিবেন? এখানে একটা ক্যানুলা করবেন হাতে, নাকি এখানে একটা মোটা সিভি লাইন করবেন? লম্বা একটা সিভি লাইন করি আমরা জানি সেন্ট্রাল ভেনাস প্রেশার মাপার জন্য। সো কোনটা বেটার, হাতের শর্ট ওয়াইড বর ক্যানুলা অর লং সিভি লাইন? সো সিভি লাইন শুনলে আপনার মাথায় চলে আসবে সিভি লাইন মেবি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট একটা পজিশনে করা হয়, এত ডিফিকাল্ট প্রসিডিউর, এটাই মেবি আইডিয়াল, বাট দিস ইজ কোয়াইট রং। সিভি লাইন দিয়ে খুব অল্প অ্যামাউন্টেরই ফ্লুইড খুব দ্রুত পাস করা যায়। আপনার যদি একটা শক পেশেন্ট থাকে, দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ওয়াজ শর্ট ওয়াইড বোর ক্যানুলা। একমাত্র শর্ট ওয়াইড বোর ক্যানুলা কখনোই আপনি সিভি লাইনে পারবেন না। সো সিভি লাইন আর এই শর্ট ক্যানুলাটার কনসেপশনটা এখান থেকে আপনাকে ক্লিন কাট রাখতে হবে। সো ফ্লুইড থেরাপি, লটস অফ টক্স উইথ ফ্লুইড থেরাপি। আমি যে কয়টা পয়েন্ট ট্রাই করলাম সেই কটা আপাতত ট্রাই করেন, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। নেক্সট তারপরে একটা টপিক দেখবেন, ডাইনামিক ফ্লুইড রেসপন্স। ওকে, সো এটা 2-3টা স্টার দিয়ে রাখেন, খুব বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই। এইখান থেকে ইউজুয়ালি যে খুব বেশি কোশ্চেন আসে, নট দ্যাট। সো সিম্পল ওয়েতে আমি যদি আপনার একটু বোঝানোর চেষ্টা করি যে একটা পেশেন্ট শকে আছে, আপনি কি বলতে পারবেন এই পেশেন্টের চেহারা দেখে যে পেশেন্টটা বেঁচে যাবে নাকি মারা যাবে, নাকি আপনি তাকে সার্ভাইভ করাতে পারবেন? এটা বলা সম্ভব? এটা বলা সম্ভব। এইখান থেকে কনসেপশনটা আসছে ডাইনামিক ফ্লুইড রেসপন্স। একটা পেশেন্ট শকে আছে, তো কিভাবে এটা আপনি বলতে পারেন? একটা পেশেন্ট শকে আছে, আপনি খেয়াল করেন একটা প্রচুর অ্যামাউন্টে ফ্লুইড দিলাম, এটা 5 থেকে 15 মিনিটের ভিতর প্রায় 500 ml ফ্লুইড দিয়ে ফেললাম। দেখে তার রেসপন্সটাকে মেজার করা হয়, দেখা যাচ্ছে সে খুব দ্রুত রেসপন্স করছে, অথবা দেখা যায় যে সে খুব দ্রুত রেসপন্স করেছে তারপর আবার সে ডিটোরেট করে যাচ্ছে, অথবা যতই ফ্লুইড দিই না কেন পেশেন্ট কিন্তু রেসপন্স করবে না, একদমই করতেছে না। এর উপর ভিত্তি করে পেশেন্টকে 3টা ক্যাটাগরাইজ করা হয়। একটাকে বলা হয় মাইল্ড রেসপন্ডার, মডারেট রেসপন্ডার অ্যান্ড নন রেসপন্ডার। সো রেসপন্ডার আর ট্রানজিয়েন্ট রেসপন্ডার আর নন রেসপন্ডার, এর উপর ভিত্তি করে এই জিনিসটা কনসেপ্টটা আসছে ডাইনামিক ফ্লুইড রেসপন্স। সো ক্লিন বোঝাই যাচ্ছে যে এই পেশেন্ট রেসপন্স করবে না, তারা স্বাভাবিকভাবে মেজর অনগোয়িং কোনো লস আছে এবং তার আউটকাম উইল বি ভেরি ভেরি ব্যাড। যেটা ট্রানজিয়েন্ট রেসপন্ডার, তার মানে তার অনগোয়িং আপনি দিচ্ছেন বাট তার অনগোয়িং লস আছে, এই পেশেন্টটাকে সার্ভাইভ করা যায় যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া হয়। আর যেটা রেসপন্ডার, দ্যাট ইজ ভেরি গুড, তাকে ফ্লুইড দিলেন, সে খুব দ্রুত রেসপন্স করে গেল, তার আউটকাম স্বাভাবিকভাবেই ভালো হবে। সো
ডাইনামিক ফ্লুইড রেসপন্স কয়েকটা জিনিস আপনি মাথায় রাখলেই চলবে, কয় মিনিটে কতটুকু ফ্লুইড দেওয়া হয় এবং কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, কার আউটকাম কেমন। চারটা জিনিস বললাম, কয় মিনিট, কতটুকু ফ্লুইড, কয়টা ক্যাটাগরি এবং কার আউটকাম কেমন, দ্যাট ইজ দ্য সাম আপ অফ ডাইনামিক ফ্লুইড রেসপন্স। ওকে, সো নেক্সট উই মুভ অন। মাঝখানে অনেক ছোটো ছোটো টপিক লিখে আছে, এগুলো ইউজুয়ালি পরীক্ষায় আসে না, সো আমি এগুলো কমপ্লিকেটেড করার চেষ্টা করছি না আপনার সাথে। আমরা সরাসরি একটা টপিকটায় চলে যাব, দ্যাট ইজ ইন পয়েন্ট অফ রিসাসিটেশন। সো ইন পয়েন্ট অফ রিসাসিটেশন এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে আপনি দুইটা স্টার দিয়ে রাখেন। সো এই যে একটা পেশেন্ট আসলে আপনার কাছে শক নিয়ে আপনি ফ্লুইড দিচ্ছেন, রিসাসিটেট করছেন তাকে, তা আপনি কখন তার রিসাসিটেশন বন্ধ করবেন, কখন আপনি বলবেন যে ঠিক আছে এই পেশেন্টকে আর ফ্লুইড দিতে হবে না। সো নর্মালি আমরা আসলে ওয়ার্ডে কী করি, একটা পেশেন্ট আসলো শক নিয়ে, আমরা তাকে ফ্লুইড দিচ্ছি, তাকে সাপোর্ট দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তাকে আমরা পালস দেখি, বিপি দেখি, ইউরিন আউটপুট দেখি, দেখি যদি পালস বিপি ওকে, ইউরিন আউটপুট ওকে, আমরা বলি যে ঠিক আছে পেশেন্ট ইজ রিকভারিং ভেরি ওয়েল, আর ফ্লুইড দেওয়া দরকার নাই, মুখে খাওয়া শুরু করে দাও। এই জায়গাটাতেই কনসেপশনের সমস্যা। দিস ইজ নট রিকমেন্ডেড। একটা পেশেন্টের আপনি পালস বিপি নর্মাল দেখলেন, ইউরিন আউটপুট নর্মাল দেখলেন, দেখি যে আপনি তার রিসাসিটেশন বন্ধ করে দিবেন, নট দ্যাট। এই অবস্থাতে তার কিন্তু আন্ডার পারফিউশন থাকতেই পারে। এই জায়গা থেকে কনসেপশন আসছে ইন পয়েন্ট অফ রিসাসিটেশন। দ্যাট মিনস তিনটা রিকমেন্ডেশন আছে, আইদার আপনাকে বেস ডেফিসিট দেখতে হবে, সিরাম ল্যাকটেট দেখতে হবে, অ্যাসিড বেস ব্যালেন্স দেখতে হবে। এইগুলো যদি আপনার নর্মাল হয় তখনই আপনি বলতে পারবেন না দিস পেশেন্ট ইজ কমপ্লিটলি রিকভার্ড ফ্রম শক, এর আর ফ্লুইডের কোনোই দরকার নাই। আনটিল অর আনলেস এই তিনটা প্যারামিটার না দেখা পর্যন্ত আপনি পেশেন্টের রিসাসিটেশন বন্ধ করতে পারবেন না। সো দিস ইজ নোন অ্যাজ ইন পয়েন্ট অফ রিসাসিটেশন। সো জাস্ট আপনাকে জানতে কি কি দেখা, আইডিয়ালি কি কি দেখা উচিত। নাম্বার 1 বেস ডেফিসিট, নাম্বার 2 সিরাম ল্যাকটেট, নাম্বার 3 মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। জাস্ট এই তিনটা ওয়ার্ড, এর বাইরে কিছু লাগবে না। নেক্সট টপিক দেখবেন হেমোরেজ। সো হেমোরেজ খুবই ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য ইনফিনিটি স্টার টপিক। পরীক্ষায় হেমোরেজ থেকে কোশ্চিন আসবেই, এটা কোনোই মিস নাই। সো হেমোরেজ মিন এসকেপ অফ ব্লাড ফ্রম দ্য ভ্যাসেল টু এক্সটেরিয়র। এই হেমোরেজকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়, প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, রিয়াকশনারি হেমোরেজ, প্রাইমারি হেমোরেজের কজ, সেকেন্ডারি হেমোরেজের কজ, রিয়াকশনারি হেমোরেজের কজ। এর বাইরেও একে ক্লাসিফাই করা যায় কনসিল্ড, রিভিল্ড। সো এরকম একটা চার্ট আমরা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। দিস ইজ ইনফিনিটি স্টার। এখানকার একটা এক্সাম্পলও, একটা ডেফিনেশনও আপনি মিস করতে পারবেন না। একটা কমন সাইড, এটা তো পরীক্ষার ইনভেরিয়েবলি হট কোশ্চিন, অথবা কেন রিয়াকশনারি হেমোরেজ হয়, অথবা সেকেন্ডারি হেমোরেজ কয় দিনের ভিতরে হয়, প্রাইমারি হেমোরেজ কয় দিনের ভিতরে হয়, ডিটেলস, ডেফিনেশন, এক্সাম্পল, একটা ওয়ার্ডও মিস করা যাবে না হেমোরেজের। সো এগুলো আসলে এগুলো আপনি একটু দেখে নিন, আমরা আপনাকে যখন আমরা শিট প্রোভাইড করব তখন আপনি এগুলো পেয়ে যাবেন। নেক্সট একটা টপিক দেখবেন যে ক্লাসিফাই।